ডক্টর ইউনূস সরকার আমলের পুরোটা সময় অদৃশ্য কারাগারে একরকম আটক ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার নামে সবকিছু হলেও কিছুই বা অনেক কিছুই জানানো হতো না তাকে। রাষ্ট্রের এক নম্বর ব্যক্তির সাথে এমন আচরণ কি যৌক্তিক নাকি শাস্তিযোগ্য অপরাধ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ তথ্যের সাথে তিনি প্রশ্ন তুলেছেন, তাকে অপসারণে একই রকম লোকজন নিয়ে রাতারাতি সৃষ্ট বিভিন্ন ফোরাম এত টাকা কোথায় পেল? প্রশ্ন উঠছে তার জারি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ থেকে শুরু করে জুলাই দায়মুক্তি অধ্যাদেশ সহ 133টি অধ্যাদেশ নিয়েও, যেহেতু তিনি নিজেই ছিলেন অবরুদ্ধ। এদিকে জামায়াতপন্থী অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে। দায়িত্ব পেয়েছেন বিএনপিপন্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এই পরিবর্তনের কেমন প্রভাব বিচারের উপর? এছাড়াও রদবদল হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে, প্রশাসনে রদবদল হতে যাচ্ছে পুলিশেও। এসব নিয়ে আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিচ্ছেন। শুরু করব রাষ্ট্রপতির চমকপ্রদ সেই সাক্ষাৎকার, যেখানে তিনি চমকপ্রদ অনেক কথা বলেছেন। তিনি বলছেন যে তাকে তার যে সেটাকে যদি অর্থ করে বা তার ভাবার্থ বলি, তাকে একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে এই পুরোটা সময়, বা অদৃশ্য একটা কারাগারে তিনি ছিলেন। তার নামে অনেক কিছু হয়েছে যার কিছুই তিনি জানতেন না, বা অনেক কিছুই জানতেন না। তার মত নেওয়া হয় নাই বা অগ্রাহ্য করা হয়েছে। এই যে বিষয়গুলো উঠে এলো, আমি প্রথমে আসলে আপনার কাছে জানতে চাই, তার পুরো সাক্ষাৎকারটা নিয়ে আমি কিছু কিছু বিষয় আপনার কাছে জানতে চাইবো, কিন্তু প্রথমেই জানতে চাই এই যে বিষয় ঘটে গেল, এটি কি একটা আইনগতভাবে ব্যবস্থা নেবার মতো বিষয় কিনা, বা শাস্তিযোগ্য ব্যবস্থাযোগ্য কোনো বিষয় কিনা, রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখা বা তার মত অগ্রাহ্য করা? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। দেখুন, আমি যখন রাষ্ট্রপতির একটা আদেশ জারি করা হলো, জুলাই সনদ সংবিধান সংশোধন 2025 আদেশ, তখন থেকে কিন্তু আমি বলছিলাম যে রাষ্ট্রপতির এই আদেশের জারির ক্ষমতা নাই, তবে উনি রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি এবং ওনার হয়তো নিজস্ব কোনো ক্ষমতা এই সমস্ত ওনাকে দিয়ে করানো হচ্ছে। এটা কিন্তু আমি আরো 1 মাস আগে এই কথাগুলো বলেছি। তো আজকে কারণ আমার কাছে মনে হয়েছিল, কারণ এই ধরনের আদেশ তো রাষ্ট্রপতি স্বেচ্ছায় ওনার জারি করার কথা না, কারণ উনি তো বিচারক ছিলেন, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এবং উনি তো জানেন আইন কানুন সম্পর্কে, তাই না? বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা কি এটাও জানেন। তো ওই প্রসঙ্গে আমি বলেছিলাম। তো আজকে কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকারটা আমি অনলাইনে দেখলাম, সেখান থেকে কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়েছিল আগে, সেটি বাস্তব হলো। সেটা হলো যে রাষ্ট্রপতি আসলে স্বাধীনভাবে কোনো কাজ করেননি। এক্ষেত্রে দুটো জিনিস হবে। একটি হলো, প্রথমত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পদ, যেটাকে কলঙ্কিত করা হয়েছে, এবং যারা এবং এই তাকে যে অবরুদ্ধ করে রাখা, স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া, তার কাছ থেকে নামে বেনামে তার সবকিছু করা, যারা করেছেন তারা, নাম না বলি আমি বলবো, সে যত উপরের পদই থেকে থাকুক না কেন, প্রত্যেকটা লোকের কিন্তু রাষ্ট্রদ্রোহীর অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে ভবিষ্যতে, আজকে হোক আর কালকে হোক, এটা অবধারিত। কারণ হলে আপনি জানেন, একটা রাষ্ট্রের প্রধান যিনি, তার সঙ্গে যদি এই ধরনের মেকানিজম করা যায়, তাহলে তো আর দেশ থাকে না। আপনি জানেন যে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যখন বিভিন্নভাবে চক্রান্ত হয়েছিল এবং বিভিন্নভাবে আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল সরাসরি বলেছিল যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করলে সেখানে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, যেটা আমিও কিন্তু ওই ব্যাখ্যায় দিয়েছিলাম। এরপরে বিএনপি সেই ব্যাখ্যা দিয়েছে এবং সেটি থাকার কারণে পরবর্তীকালে যারা রাষ্ট্রে পরিচালনা করেছেন, তারা তখন একটা টেকনিক বের করলেন যে কিভাবে রাষ্ট্রপতিও থাকবে, সাংবিধানিক পদ্ধতিও থাকবে, কিন্তু তার কাছ থেকে যে কোনো ভাবে হোক তারা যেটা চান সেগুলো করে নেওয়া। এখন কিন্তু একটা বড় ধরনের লিগ্যাল কনসিকুয়েন্স হবে এখানে, অন্য একটা। সেটা হলো, ধরেন এই যে অর্ডিন্যান্স গুলো জারি করা হয়েছে, সেখানে কিন্তু ওখানে আইনে বলা আছে যে রাষ্ট্রপতির নিজের স্যাটিসফ্যাকশন লাগবে, তাই না? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2টা অ্যামেন্ডমেন্ট করেছেন, 24 সালে একটা, 25 সালে একটা। 24 সালে এই যে ডিসিপ্লিনারি ফোর্সের অ্যামেন্ডমেন্ট করে আজকে সেনাবাহিনীর এদেরকে যে বিচার করছেন, ওগুলো তো সংশোধনী অর্ডিন্যান্সের বলেই হচ্ছে। তাহলে এখন এই অর্ডিন্যান্স যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় নিজের স্যাটিসফ্যাকশনে যদি অর্ডিন্যান্স জারি করে না থাকেন, তাহলে কিন্তু একটা লিগ্যাল কনসিকুয়েন্স হবে। ওই অর্ডিন্যান্সের নিয়েই তখন একটা প্রশ্ন আসবে এবং চ্যালেঞ্জ হবে, এবং সেগুলো নিয়ে একটা
আইনি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে হবে। বিশেষ করে ওই অর্ডিন্যান্সের বেসিসে কিন্তু বিচার হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক কর্মকাণ্ড হচ্ছে, ওই অর্ডিন্যান্সের বেসিসে অনেক আইনি প্রক্রিয়া চলছে। এই জায়গাগুলো কিন্তু একটা নতুন করে অনেকগুলো প্রশ্ন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনার কথা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, শেষেরটা দিয়ে শুরু করি। আপনি বলছেন আইনি বিতর্ক 133টার মতো এরকম অর্ডিন্যান্স হয়েছে, তার মধ্যে আপনি বললেন আইসিটির যে সংশোধন বা ধরেন জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশের মতো গুরুতর যে বিষয়গুলো আছে সবই আছে, মানে আপনি বলছেন আইনি বিতর্ক। এই বিতর্কটা তুলবে কে? মানে এটি তো একরকম স্পষ্ট হলো যে তিনি অবরুদ্ধ ছিলেন, তার কথায় স্পষ্ট হলো যে তার মতকে অগ্রাহ্য করা হয়েছে, বা আপনি যেটি বলছিলেন স্বাধীনভাবে মত দিতে তিনি পারেন নাই, সেই যে জায়গাগুলো স্পষ্ট হলো, তাহলে এই বিতর্কগুলো এখন তুলবে কে? বা আপনি যেই বলছেন আইনি কনসিকুয়েন্স আছে, কনসিকুয়েন্সটা কি হবে? দেখুন, বিতর্ক তুলবে কে এই প্রশ্ন তো আর করার দরকার হয় না, কারণ আপনি তো বিতর্ক তো আমরা এখানে করছি অলরেডি। একটু আগে আপনার আর একটা চ্যানেলে আমি গিয়েছিলাম, সেখানে তো একই প্রশ্ন, এবং এটা আপনার দেখবেন যে কালকে সারাদিন ব্যাপী এবং আজকেও আলোচনা শুরু হয়ে গেছে এবং এই বিতর্ক চলছে। এটা কেউ তুলতে হয় না। আচ্ছা, তাহলে কি কতগুলো এই জিনিস আছে। অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যেতে পারে? না, তা আমি বলছি না। আমি বলছি যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন এই ক্ষেত্রে যে বিষয়টা আসবে সেটা কিন্তু এই সব অর্ডিন্যান্স যে এই যারা এখন প্লেস হবে, তো সব অর্ডিন্যান্সই যে অপ্রয়োজনীয় বা এই ধরনের বিতর্কের মধ্যে ব্যাপার তা না। কারণ অর্ডিন্যান্স করার যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আর্টিকেল 93 তে যে দেওয়া আছে, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে এবং রাষ্ট্রপতি যদি স্যাটিসফাইড হন, দুটো শব্দ কিন্তু। অর্থাৎ এখন যে অর্ডিন্যান্স গুলো করা হয়েছে সেখানে প্রয়োজন এবং স্যাটিসফ্যাকশন। এখন স্যাটিসফ্যাকশনটা উনি কিন্তু সবকিছু যে উনি স্যাটিসফাইড না হয়ে করেছেন তা কিন্তু না, কারণ উনি কিন্তু কোনো কোনো অর্ডিন্যান্স হয়তো ওনার স্যাটিসফ্যাকশন আছে। এখন এগুলো বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা নিশ্চয়ই অর্ডিন্যান্স গুলো যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করে দেখবেন যে এখানে রাষ্ট্রপতির সেই সম্মতি ছিল কিনা। ইভেন কি তারা কনসাল্টও করতে পারেন, কারণ আইন মন্ত্রণালয় কিন্তু কনসাল্টও করতে পারেন রাষ্ট্রপতির সঙ্গে, যে মহামান্য রাষ্ট্রপতি আপনার এই যে অর্ডিন্যান্স গুলো, এগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে আপনার সরাসরি সম্মতি এবং আপনার স্যাটিসফ্যাকশন ছিল, এবং সেই অনুসারে সেগুলো প্লেস হতে পারে। যদি এখন রাষ্ট্রপতি বলেন, যেমনটা তিনি তার সাক্ষাৎকারে বললেন, যদি তিনি বলেন যে না আমার এই পার্টিকুলার অধ্যাদেশের ব্যাপারে স্যাটিসফ্যাকশন ছিল না বা আমাকে জানানো হয় নাই, তাহলে কি সেটা বাতিল হয়ে যেতে পারে? অবশ্যই একটা আইনের কথা তো তাই না? আইনের কথা তো হলো ওনার স্যাটিসফ্যাকশন লাগবে এবং উনি স্বেচ্ছায় করেছেন। তাই এখন যদি তার সঙ্গে কনসাল্ট করার পরে যদি উনি এইরকম একটা বক্তব্য বলে যে এই অর্ডিন্যান্সটা আমি তো স্বেচ্ছায় দেই নাই বা আমি এটা স্যাটিসফাইডও ছিলাম না, এটা প্রসেস করে ওই অন্তর্বর্তীকালীন সরকার তারা কাগজ পাঠিয়ে দিয়েছে, অ্যাজ ইউজুয়ালি আমাকে সাইন করতে হয়, আমি সাইন করেছি, এই কথাটা বলার সাথে সাথে নিশ্চয়ই তখন আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা ধরে নেওয়া হবে যে এটা লিগ্যালিটি এবং লিগ্যাল ফোর্স আর নাই, তখন সেটা তারা প্লেস করবেন না। এটা একটা পদ্ধতি হতে পারে। আর একটা পদ্ধতি আছে, সেটা ওনারা যদি নাও করেন, এটা ধরেন পার্লামেন্টে প্লেস হলো, আইন হয়ে গেল, কিন্তু আইন হয়ে যাওয়ার পরে আইন চ্যালেঞ্জ করার তো সুযোগ রয়ে গেছে। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় এই সমস্ত অর্ডিন্যান্স গুলো আদালতে চ্যালেঞ্জ হবে। কারণ আমার কোনো মামলার প্রয়োজনে যদি হয় তখন সেখানে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আইসিটির যে ট্রায়াল চলছে সেখানে আসামি পক্ষ এটা তারা যদি কেউ এগ্রিভ হয়ে থাকেন এই অর্ডিন্যান্সের কারণে, তারা ওটা চ্যালেঞ্জ করতে পারেন। এই যে দেখেন এখানে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটাই তো প্রপারলি হয় নাই, আইন তো চ্যালেঞ্জ করা যায় যে কোনো সময়, তো ওই প্রক্রিয়াও একটা যাবে। এখানে দুটো জিনিস হবে, একটা হলো সরকারও সতর্কভাবে চিন্তা ভাবনা করে এটা একটা স্ক্রুটিনাইজ করতে পারেন, আর এটা না হলেও পরবর্তীকালে একটা লিগ্যাল যে ফাইট আইন হয়ে যাওয়ার পরেও সেগুলোও একটা ভবিষ্যতের পথ ওপেন থাকবে, এবং সেটিও আমার মনে হয় যে একটা সময় কেউ না কেউ যে কোনো প্রক্রিয়া এগুলো আলোচনায় আসবে। কারণ হলো যে আলোচনায় আসার মতো সূত্র তো তৈরি হয়ে গেছে, কাজে এটা তো আলোচনায় আর আপনি দাবিয়ে রাখতে পারবেন না। জি, স্পষ্ট, মানে এটা যে এর যে কোনো কনসিকুয়েন্স হতে পারে সেখানে, সেটা এখন বোঝা যাচ্ছে যদি কোনো কেউ চ্যালেঞ্জ করে এই বিষয়গুলোতে। আপনি বলছিলেন যে তাকে রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতি বানিয়ে রাখা হয়েছে, বা তার মানে তার সাক্ষাৎকারও যেটি আসছে, এটিকে আপনি বলছেন রাষ্ট্রদ্রোহী অপরাধ। এই অপরাধের জন্য অপরাধী কে হবেন? এটা খুব সোজা কথা, কারণ আপনি দেখবেন যে তার যে ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতির স্বাধীন কর্মকাণ্ডের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা হস্তক্ষেপ করেছেন, এর মধ্যে একটা জিনিস কিন্তু উনি সাক্ষাৎকারেই বলে দিয়েছেন যে আমাকে অপসারণ করার জন্য একজন প্রধান বিচারপতির কাছে ওই একজন উপদেষ্টা এবং একজন গিয়েছিলেন। তাহলে ওনারা তার মধ্যে অভিযুক্ত হয়ে যাচ্ছেন, কারণ ওনাকে অপসারণের জন্য বেআইনিভাবে তারা একটা কনস্পিরেসি করেছিল, এটা তো ওনার বক্তব্যের মধ্যেই চলে আসছে। কাজে এখানে আমি নাম বলবো না,
কিন্তু এখানে অনেক একদম টপ লেভেল থেকে অনেকেই এখানে জড়িয়ে যেতে পারেন। তবে এখনই যে আজকেই যে কিছু হয়ে যাবে বা কালকেই কিছু হয়ে যাবে তা না। তবে এটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ সব সম্ভবের দেশ, এবং এই যে রাষ্ট্রপতির উপরে যে বল প্রয়োগ, রাষ্ট্রপতির কার্যক্রমে হস্তক্ষেপ, এগুলো তো রাষ্ট্রদ্রোহের অভিযোগ। কারণ রাষ্ট্রের প্রধান কর্মকর্তাকে যদি আপনি কাজে বাধা সৃষ্টি করেন এবং তার উপরে যদি বল প্রয়োগ করেন, এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগগুলো আজকে না হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, একদিন না একদিন আসবে। এবং আমার বিশ্বাস, যেহেতু বাংলাদেশের সব সম্ভবের দেশ এবং বাংলাদেশও এটি এক সময় এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছেন তারা আইনের আওতায় আসবেন, এটা আমি আইনজীবী হিসেবে মনে করি যেটা নিশ্চয়ই হবে, কারণ আমাদের ওই রকম ইনস্ট্যান্স আমাদের জুডিশিয়াল হিস্ট্রিতে আছে। আপনি বলছেন একজন উপদেষ্টা গেছেন, রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতি এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টা সংবিধান অনেক কিছুতেই সংবিধান লঙ্ঘন করেছেন, তার কাছে যাবার কথা থাকলেও মানে বিদেশ সফর শেষে তার সাথে সাক্ষাৎ করবার কথা থাকলেও তিনি করেন নাই। এই যে বিষয়গুলো একদম খোদ প্রধান উপদেষ্টা করলেন বা তাকে অবজ্ঞা করেই এই বিষয়গুলো করে গেলেন, এর জন্য কি তাকেও এই অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে? আমি তো আগেই বলেছি যে সে যেই হোক, আপনার কথা হলো যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির কাজে বাধা দেওয়া, সেখানে আপনার ও যেই হোক, সে আর্মি চিফ হোক, সে উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা হোক, নাইলে আপনার একজন আইনজীবী হোক, যেই হোক না কেন, বা একজন সাংবাদিক হোক, এটা আমি বলছি যেই হোক, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে অভিযোগটা আসতে হবে, অভিযোগটা ফাউন্ডেড হইতে হবে এবং সেটার প্রমাণ থাকতে হবে। এবং এই সমস্ত বিষয়গুলোর উপরে ভবিষ্যতে নিশ্চয়ই উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন এটা আরো হয়তো ইলাবোরেট সাক্ষাৎকার ভবিষ্যতে আসবে, তাই না? তখন বিষয়গুলো আরো ব্যাপকভাবে জানা যাবে। তবে এটা নিশ্চিত আমি বলতে পারি, হ্যাঁ, এটা আমি একবার একটা নিশ্চিত বলতে সাক্ষাৎ পারি। হয়েছিল, সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটা নিয়ে আপনার সাথে আমি এই অনুষ্ঠানে আগেও কথা বলেছিলাম যে প্রথম তার যে সাক্ষাৎকারটা মানব জমিনে আসলো, যেটা নিয়ে অনেক আলোচনা হলো, সমালোচনা, তারপরে তো তিনি একদম তাকে পদত্যাগে বাধ্য করা, অপসারণ করা, সেই চাপগুলো শুরু হলো যে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি পান নাই, এই যে বক্তব্যটা, তারপরে যত কিছু হলো হইচই। এখন তার এই সাক্ষাৎকারের পরে এটিরও কি এমন কোনো কনসিকুয়েন্স আপনি দেখতে পান? না, এখন ধরেন কনসিকুয়েন্স দেখতে পাওয়ার, উনি তো আগেই বলে দিয়েছে যে নির্বাচনের পরে আমি আর এই পদে থাকতে চাই না, এই সাক্ষাৎকার কিন্তু চলে আসে, তাই না? এটা আপনি যদি কোনো পদে থাকতে চান তখন আপনি কনসিকুয়েন্স চিন্তা করবেন। উনি তো থাকতেই চাচ্ছেন না, এখানে কনসিকুয়েন্স কি আছে? ওখানে সরানোর তো কিছু নতুন করে কোনো প্রয়োজন নাই, তাই না? উনি তো নিজেই বলে দিয়েছেন থাকবেন না। এখন শুধুমাত্র আমাদের সংসদ বসবে, সংসদ বসার পরে স্পিকার নির্বাচিত হবে এবং স্পিকার নির্বাচনের পরে রাষ্ট্রপতি নির্বাচন নিশ্চয়ই বিএনপি চাইবে, কারণ যে দলই ক্ষমতায় আসে সেখানে কিন্তু উনি যখন পদত্যাগ করবে তখন বিএনপি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর উনি পদত্যাগ করলে স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত করলে সেটা একটা জটিলতা হবে যে কে দায়িত্ব নেবে। আমার মনে হয় যে উনি সেটাই হয়তো অপেক্ষা করবেন যে স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরেই উনি যদি পদত্যাগ করেন, যেটা উনি আগে বলেছেন, তাহলে স্পিকার দায়িত্ব নিবে, তাই না? সেক্ষেত্রে তার কোনো সমস্যা নাই এবং তারপরে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। তো উনি তো এখন ওনার তো উনি যেটা যেভাবে বলেছেন তাতে ওনার তো হারাবার কিছু নাই, তাই না? উনি তো আগে সেটা বুঝে শুনি কথাগুলো বলেছেন এবং এই যে কথাগুলো যে বলেছেন এর জন্য অবশ্য ওনাকে ধন্যবাদ। কারণ অনেকে তো অনেক কথা বলে না, অনেকে অনেক কথা চেপে যায়, তাই না? তো এই যে উনি যে কথাগুলো বলেছেন এটি আমি মনে করি যে আমাদের দেশের জন্য ভালো হলো, কারণ আমরা সবাই জানতে পারলাম যে আলটিমেটলি বাংলাদেশে কি হলো, এগুলো আমাদের ভবিষ্যৎ। কারণ ইতিহাস তো কোনো সময় আপনার চাপা থাকে না, প্রকৃত ইতিহাস কিন্তু চলে আসে এবং ইতিহাসের আলোকে অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হয়। অতএব উনি যেটা এটা বলেছেন আমি মনে করি যে উনি খুব ভালো কাজ করেছেন। এটা অনেকেই আশঙ্কা করছিল, আমি আইনজীবী হিসেবে তো প্রকাশ্যেই বলে দিয়েছিলাম, অনেকবারই বলেছি উনি স্বাধীনভাবে এটা কাজ করতে পারেন না, এভাবে করার কথা না। কিন্তু তারপরে এখন আজকে তো সব প্রকাশ্যে আসলো যে আসলে উনি স্বাধীনভাবে করেন নাই। এটা অত্যন্ত দুঃখজনক যে একজন মহামান্য রাষ্ট্রপতি, যিনি সংবিধান বলে, সংবিধান অনুসারে যিনি হলেন সর্বোচ্চ অভিভাবক, তার সঙ্গে যদি আপনার বেআইনি ভাবে তার অধীনে যারা আছেন, তার কাছ থেকে যারা শপথ নিয়েছেন, তারা যদি এই বেআইনি কর্মকাণ্ডগুলো করেন, এটাকে জাতি বা দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে নিবে, এটা হয়তো কালকে পরশু আপনার বিভিন্নভাবে আলোচনার মধ্যে দিয়ে চলে আসবে। তবে আমি একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে মনে করি যে এটি নিশ্চয়ই কেউ যেন এটাকে অ্যাভয়েড না করেন এবং এটা যেন কোনোভাবে চাপা পড়ে না যায়, এটা নিশ্চয়ই যেন যথাযথ প্রক্রিয়ায় এটার একটা প্রতিকার যেন আসে,
সেটাই আমার প্রত্যাশা থাকবে। তার মানে অনেকগুলো আইনি বিষয় রয়ে যাচ্ছে এখন। এই রাষ্ট্রদ্রোহিতা যারা করলো তাদেরও একটা বিচারের মুখোমুখি হতে পারে, এবং যে অধ্যাদেশগুলো জারি হয়েছে সেগুলোর মধ্যেও যেগুলো রাষ্ট্রপতির আসলেই কনসেন্ট নেওয়া হয় নাই বা মতামত নেওয়া হয় নাই, স্বাধীনভাবে মত প্রকাশ করা হয় নাই, সেগুলোর ক্ষেত্রেও একটা লিগাল কনসিকুয়েন্স হতে পারে। দেখা যাক সামনে কি হয়, নিশ্চয়ই তখন আপনার কাছ থেকে এই বিষয়গুলো শুনবো। আরও দু একটি বিষয় আছে আলোচনার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে এই প্রশ্নটা করতে চাই যে তাকে নিয়োগ দেওয়ার সময় একটা সমালোচনা ছিল যে তিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন আগে, তিনি এখন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তাকে সেই নিয়োগটি দেওয়াই হলো কেন? আর এখন এসে সেই নিয়োগ দেওয়ার পেছনে যৌক্তিকতা কি ছিল, আর এখন সরিয়ে দেওয়ার পেছনে এই যৌক্তিকতা কি? দেখুন, নিয়োগ দেওয়াকালীন সময় তো তখন যারা ক্ষমতায় ছিলেন সেখানে আপনার ধরেন জামাতে ইসলামের তো একটা বড় ভূমিকা ছিল, তাই না? বিভিন্ন পদে তারা নিয়োগ দিয়েছেন, এবং আপনি জানেন এটা বিএনপি পরবর্তীকালে বিভিন্ন সমালোচনা করেছে। এটা দুই দলের মধ্যে একটা টানাপোড়েন চলছিল, কারা কারা কোন পদ দখল করেছেন। তো এখানে তারা যেহেতু যুদ্ধ অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হলো জামাত, কারণ জামাতের কয়েকজনের ফাঁসি কার্যকরী হয়েছে এবং তারা একটা ভোকাল ছিল, এবং ওই সাজার কারণে তাদের অনেকেরই কিন্তু মৃত্যুদণ্ড হয়ে গেছে, তারা আর জীবিত নাই। অতএব সেদিক থেকে জামাত কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেদিক থেকে তারাও চেয়েছিল যে এই যুদ্ধ অপরাধীর এই আইনের মধ্যেই যারা তাদেরকে সাজা দিয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকেও এই আইনের মার কাছে এখান থেকেই তারা সাজা দিবে, এরকম একটা পরিকল্পনা তো ছিল তাদের। এবং সেই কারণে হয়তো ওই পদে নিয়োগের ক্ষেত্রে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল তার অবশ্য বিএনপি তখন আপত্তি করেন নাই, কারণ হলো যে ওনারও তো যোগ্যতা আছে, কারণ উনি ট্রাইব্যুনাল সম্পর্কে ভালো মামলা করছেন। যদিও যারা অভিযুক্ত, যাদের সাজা হয়েছে, তাদের একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা তারা সবসময় বলে আসছে, এখনো বলে আসছে, যে যিনি প্রসিকিউটর উনি তো এই যুদ্ধ অপরাধীর এখানে আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন, এবং সেই কারণে ওনার উপরে বলা হচ্ছে যে সেই কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা রাজনৈতিক বক্তব্য ওনারা দিয়ে আসছেন সাজা হওয়ার পর থেকে, প্রথম থেকে, যেটা একটা ফেয়ার ট্রায়াল না। সেই কারণে যেহেতু ওনারা ওখানে ছিলেন, সেটা কিন্তু আলোচনার মধ্যেই ছিল সবসময়। তো এখন ওই নিয়োগের পরে বর্তমানে কেন আসছে, এটা আবার একটা অন্য প্রসঙ্গ। কারণ আপনি জানেন বিশ্বব্যাপী এটা একটা আপনার আছে সিস্টেম, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে তখন কি পয়েন্টগুলো, অনেক অনেক পয়েন্টগুলো আছে যেখানে তাদের নিয়োগগুলো তারা তাদের রাজনৈতিক দলের সমর্থক লোকজন দিয়ে দেওয়া হয়। এবং এখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ঢাকা কোর্টে যে ট্রায়াল করার যে আইনজীবী, 8-10 হাজার আইনজীবী কিন্তু ওখানে প্র্যাকটিস করে, কিন্তু আপনি যদি একদম এক্সপার্ট ট্রায়াল লয়ার খোঁজেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 10 জন যদি পান, তার মধ্যে 3-4 জনের মধ্যেই কিন্তু আমিনুল ইসলামের নাম আছে, এবং উনি অনেক ট্রায়াল করেছেন। অভিজ্ঞতার দিক থেকে কিন্তু এটা ফার্স্ট চয়েস, এটা তো খুব কম পাওয়া যায়। অর্থাৎ সেদিক থেকে বিএনপি যখন ক্ষমতায় এসছেন, অর্থাৎ বিএনপি তো চাইবে তাদের সাপোর্টারদের কি এই সমস্ত জায়গায় বিভিন্ন, যেমন অ্যাটর্নি জেনারেল কিছুদিনের মধ্যে হয়তো পরিবর্তন হয়ে যাবে, যেটা শুনছি। এই সমস্ত জায়গায় পরিবর্তন হয়, এটা একটা আপনার বলতে পারেন এটা একটা কাস্টম, সব দলই করে এটা সবসময়। সেই হিসাবেই এখানে ওনারা যেহেতু এসছেন ক্ষমতায়, ওনারা এখানে ট্রাইব্যুনালে এই প্রসিকিউটরকে চেঞ্জ করেছেন। হয়তো অন্য যে নিয়োগ, সেটা হয়তো প্রসিকিউটরের চয়েসে বা সরকারের ইচ্ছায় আরো হয়তো এখানে যারা আছেন সেখানে হয়তো চেঞ্জ হতে পারে। এটা আপনার এই চেঞ্জের ফলে এই যে আমরা বলি রাজনীতি মুক্ত করা বা রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে একটা বিষয় আমরা সবসময় দাবি করি, এভাবে রাজনৈতিক নিয়োগ দেয়া হলে সেটি কি সম্ভব হবে? না, কারণ রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে তো আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন দিয়েছেন, তারা যদি তাদের লোক দিয়ে পরিচালনা না করে, তাহলে তো তাকে আপনি দায়িত্ব বলতে পারবেন না যে তুমি ব্যর্থ হয়েছো কি সফল হয়েছো, তাই না? সে তো আমি করি নাই। অতএব এটা একটা বিশ্বের সমস্ত দেশেই আছে, এবং বাংলাদেশের আগের সময়গুলোও আপনি দেখবেন যে সবসময় এটি হয়ে আসে। যেমন অ্যাটর্নি জেনারেল যে সরকার যখন আসে তখন এটা চেঞ্জ হয়ে যায়। এটাও তো এই যুদ্ধ অপরাধীর বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আওয়ামী লীগ যখন ছিল তাদের ইচ্ছা মতো তখন তারা প্রসিকিউটর নিয়োগ করেছে, তাই না? আবার চেঞ্জ হওয়ার পরে এটা বিএনপি আসছে, তারাই করবে। এটা খুব একটা ব্যতিক্রম কিছু না, এটাই স্বাভাবিক এবং এইটাই হয়ে থাকে। বলছিলেন স্বাভাবিক, এবং আপনি যেটি বললেন যে দক্ষ এবং যোগ্য ব্যক্তি যাকে নিয়োগ করা হয়েছে, ফলে এটি একটা আশার ব্যাপার যে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। আমরা যখন ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন সময় বেশ কয়েক মাস আগে
তাজুল ইসলাম, তিনি বলেছিলেন যে বিচারে হ্রাস করতে হচ্ছে, স্বাভাবিকভাবে করা যাচ্ছে না, কারণ সরকার পরিবর্তন হয়ে গেলে এই মামলা এই গতিতে চলতে নাও পারে বা বাধাগ্রস্ত হতে পারে। এই যে হ্রাস করা হলো এই বিচারগুলোতে, একে তো আপনি বললেন যে একটা রাজনৈতিক সমালোচনা আছেই যে তারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম, আর একটা হচ্ছে যে হ্রাস করা হলো। এই প্রশ্নগুলো যে পরবর্তীতে, এমনিতেই নানান প্রশ্ন থাকে রাজনৈতিক মামলার ক্ষেত্রে, এই প্রশ্নগুলো সামনে এই বিচারের মানে বিচারকে প্রভাবিত করে ফেলতে পারবে, যদিও রায় হয়ে গেছে যেগুলো, সেগুলো বদলে যেতে পারে। যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে যেমন দেখেছি পরবর্তীতে সব বাতিল হয়ে গেছে, যারা যাদের রায় কার্যকর হয়ে ওঠে নাই তাদের ক্ষেত্রে। না, স্বাভাবিক। আপনি যদি বলেন যে যুদ্ধ অপরাধীর বিচার যাদের হয়েছে, ফাঁসি হয়ে গেছিল, পট পরিবর্তনের পরে সে ফাঁসি তো খালাস হয়ে গেল, তাই না? পট পরিবর্তনের পরে এমপিও হয়ে গেছে। তো তো বাংলাদেশও যে কোনো পট পরিবর্তনের পরে অনেক কিছু হয়ে যেতে পারে, এটা নট আনলাইকলি। তবে আপনার এই যে একটা প্রশ্ন এসছে, সেটা হলো যে এই পরিবর্তনের কারণে কোনো প্রভাব পড়বে কিনা। দেখুন, একটা প্রভাব সেটা হলো যে যে বিচারগুলো চলছে সেই বিচারগুলোর ক্ষেত্রে হয়তো ধরেন চিফ প্রসিকিউটর যে মামলাটা করত, কালকে ধরেন ডেট আছে, ওই জায়গাটা হয়তো চিফ প্রসিকিউটর যে এসছেন ওনার তো ফাইলটা দেখতে হবে, উনি হয়তো কালকে 2 দিনের টাইম নিতে পারেন, এইটুকু পরিবর্তন হতে পারে। আর প্রসেস তো, ওটা তো একটা প্রসেস, ওই প্রসেসের মধ্যে তো এই অ্যাপয়েন্টমেন্ট, নতুন অ্যাপয়েন্টমেন্টের কোনো এফেক্ট হবে না, কারণ ওখানে তো বিচারকরা বিচার করছেন। এবং সেক্ষেত্রে ওই একটা কথা আছে যে জাস্টিস হারিস জাস্টিস বারিড, এটা কেন বলা হয়? কারণ হলো যে যখনই আপনি খুব দ্রুত করতে যাবেন, এটা শুধু বিচারের ক্ষেত্রে না, আপনি যখন খুব ধরেন আপনি বেরোয় আপনি অফিসে যাচ্ছেন, আপনি যদি দ্রুত করেন আপনার কিন্তু একটা পা ফসকে পড়ার সম্ভাবনা আছে, একটা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। আপনি যখন রান্না করবেন খুব দ্রুত যদি করতে চান, যে কোনো একটা মশলা লবণ কম হতে পারে, এটা খুব স্বাভাবিক। ওই একই ধরনের কথা এখানে বিচারের ক্ষেত্রেও যখন তড়িঘড়ি করবেন, সেক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে। এটা হলো আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের অত্যন্ত সেটেল কথা। এবং সেইটাই হয়তো তাজুল ইসলাম সাহেব ওই সময় বলেছেন যে তড়িঘড়ি করতে হচ্ছে, কারণ ওনাদের তো একটা জাতিকে বলতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে আমরা একটা বিচার করে একটা সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসি দিয়েছি। এটা তো একটা ক্যাম্পেইন তাদের, এটা একটা বড় ক্যাম্পেইন ছিল, করেছেন। এখন এটার ফেট কি হবে, ভবিষ্যৎ কি হবে, সেটা তো ধরেন শুধু এই ট্রাইব্যুনালের রায়ের পরে এটা এপিলে যাবে। এপিলে যাওয়ার পরে ওখানে অনেক কিন্তু ওই যে অর্ডিন্যান্সের কথা বললাম, তারপরে এখানে জাস্টিস হারিড জাস্টিস বারিড হবে কিনা, তারপরে এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে আরো অনেক আইনগত ব্যাখ্যা আছে, সেটা তো আইনজীবী যারা নিয়োজিত হবেন তারা নিশ্চয়ই সেখানে দেখবেন, কারণ বিচার করার এই যে ক্ষমতাটা এই আইনজীবী যারা নিয়োজিত হবেন তারা অনেক কিছু দেখবেন। একটি এই দেখার মতো একটি বিষয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি আমাদের বিচার বিভাগ বা বিশেষ করে যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তিনি অনেক কাজ করেন, তার বিশ্লেষণ আছে। তিনি বলছেন যে 1 বছর বেশি সময় ধরে গ্রেপ্তার হয়ে অনেকে আছেন, যার মধ্যে আছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। তিনি 81 বছর বয়সী, তিনি 1 বছর বেশি সময় ধরে তিনি গ্রেপ্তার হয়ে আছেন, কারাগারে আছেন। এবং তার মতো আরও আছেন তিনি যাদের নাম উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, দীপু মনি আছেন, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, ফজলে করিম চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন মানিক, ইনাদের নাম তিনি উল্লেখ করছেন যে 1 বছর বেশি সময় ধরে তিনি আছেন। এবং ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তিনি বলছেন তার ব্যাখ্যায় যে 1 বছরে তদন্ত শেষ করার একটা বাধ্যবাধকতা আছে, যদি না হয় তাহলে বিশেষ পরিস্থিতি ব্যতিরেকে আসামিদের জামিন দিতে পারে ট্রাইব্যুনাল, আইনের ধারাটাও তিনি উল্লেখ করছেন। এই বিশেষ পরিস্থিতি কি, সেটি কোনো রকম বিশেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়নি, কিন্তু ইনারা জামিন পান নাই 1 বছরের বেশি সময় ধরে। এনারা অপরাধের তদন্ত শেষ না হলেও তারা আটক আছেন। এই যে আইনজীবীর পরিবর্তন হলো বা প্রসিকিউশনের চিফ প্রসিকিউটর বা টিমের যে পরিবর্তন হচ্ছে, তাতে আসলে এই বিষয়গুলোর কোনো সুরাহা হবে কিনা? দেখুন, একটা প্রভাব আছে, নাই যে তা না। প্রথমত হলো যে জামিন দেওয়ার বিষয়টা তো বিচারক ঠিক করবেন, তাই না? আর এখানে বিচারক ঠিক করার ক্ষেত্রে দুটো জিনিস, একটা হলো আসামি পক্ষ জামিনটা কত স্ট্রংলি চাচ্ছে, আর প্রসিকিউশনের পক্ষ থেকে কত স্ট্রংলি অপোজ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিছুটা এফেক্ট হয়। যদি প্রসিকিউশনের পক্ষ থেকে জামিনের ক্ষেত্রে একটু নরম সুর বা নরম মনোভাব দেখানো হয়, সেক্ষেত্রে বিচারকরা অনেক ক্ষেত্রে জামিন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যদি খুব ভেহেমেন্টলি অপোজ করেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচারকরা সেইটাকেই গুরুত্ব দেন। কারণ আমরা অনেক সময় দেখেছি যে এই জামিনের ক্ষেত্রে বিচারকরা এইভাবে আপনার সিদ্ধান্ত নেন। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে নতুন প্রসিকিউটর আসার পরে প্রসিকিউশনের পক্ষে জামিনের আবেদন বা এই যে বিষয়গুলো এসছে, সেগুলোর কি হবে ভবিষ্যৎ, এটা আসলে অ্যাডভান্স বলা যায় না।
তবে এটা সঙ্গে সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত, কারণ প্রসিকিউটর তো অবশ্যই সে কোর্ট অফিসার, কোর্টকে সে সহযোগিতা করবেন, আইনের ব্যাখ্যাটা সঠিকভাবে দিবেন। কিন্তু যেহেতু সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে, অল প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল অফিস বা ডিস্ট্রিক্ট কোর্টের যারা পাবলিক প্রসিকিউটর থাকে, পিপি, সবারই উপরে সরকারের একটা নির্দেশনা থাকে। অনেক অনেক আসামিকে দেখবেন সরকার খুব সিরিয়াস, অর্থাৎ সেক্ষেত্রে তার সরকারি লয়ারকে নির্দেশনা দেওয়া হয় এমন ভাবে কাজ করবে যাতে কোনোভাবেই বেরোতে না পারে, যাতে রিমান্ড হয়। আবার অনেক অনেক ক্ষেত্রে তারা একটু রিলাক্টেন্ট থাকে যে ঠিক আছে এটা হইলেও তেমন কিছু নাই। তো সেই রকম ব্যবস্থা বা সেই রকম প্রক্রিয়া কি হবে না ভবিষ্যতে, সেটা অবশ্য অ্যাডভান্স বলা যায় না। এটা যখন হবে তখনই হয়তো আমরা দেখতে পাবো বা কমেন্ট করতে পারবো। আচ্ছা, তার মানে আসলে সরকারের মনোভাবের উপরে অনেকটাই নির্ভরশীল যে জামিন হবে কি হবে না, বা বিচারও কোন দিকে যাবে হয়তো সামনে আপনি বলছেন দেখতে পাবেন। একটা বিষয় আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে, সেটি ওই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি যেটি বলছেন 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যে মামলাগুলো, তার মধ্যে 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এক সপ্তাহ হয় নাই সরকার গঠনের, এই এত দ্রুত এতগুলো মামলা সেটি হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত হয়ে গেল এবং সেগুলো বাতিলের জন্য বলা হলো, প্রত্যাহারের অনুমোদন দেওয়া হলো। এটি আসলে কিভাবে দেখছেন আপনি? দেখুন, রাজনৈতিক মামলা তো এটা হয়রানিমূলক, এটা খুব স্বাভাবিক, এটা বলে আসা হয়েছে এবং 15-16 বছরে তো অনেক মামলা হয়েছে। এর আগে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 12 হবে মামলা হয়তো প্রত্যাহার করেছিল, এবং এই পরবর্তী এইগুলোর ব্যাপারে হয়তো কিছুটা ইনভলভমেন্ট বা অফেন্সের ক্যারেক্টার দেখে হয়তো তারা করেন নাই, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা হয়তো দেখেছেন এটা পুরোপুরি রাজনৈতিক, এই কারণে তারা করেছেন। এই কালচারটা আগেও আছে, সরকার পরিবর্তন হলে আজকে যে মামলাগুলো হচ্ছে, এই যে রাজনৈতিক মামলা যেগুলো আছেন, আবার দেখবেন সরকার পরিবর্তন হলে পরে এই রাজনৈতিক মামলা কিন্তু থাকবে না, তখনও আবার হাজার হাজার মামলা প্রত্যাহার হয়ে যাবে। তবে একটা ভালো কথা বলেছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হলো যে এই যে মিথ্যা মামলাগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে উনি কিন্তু একটা কমেন্ট করেছেন যেগুলো দেখা হবে। কারণ এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু বলে আসছিল যে এই যে এক একটা মামলায় 500-700 আসামি এবং 1 নম্বর 2 নম্বর ওই কম্পিউটার করা যেগুলো, সেগুলোই দেওয়া হয়েছে এবং অনেক অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অনেক অনেক জায়গায় বাদী বলতেছে আমি এদেরকে চিনি না, এরকম এফিডেভিটও অনেক মামলায় দেওয়া হচ্ছে। কিন্তু যে কোনো প্রক্রিয়ার কারণে হোক, তারা কিন্তু ওই নাম থাকার কারণে, এর মধ্যে যে আপনি অপরাধের বিষয় পারে 10 জন 20 জন 50 জন 100 জন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো জেলখানায় আছে, তাই না? তো এইগুলো তো আপনার ন্যায় বিচারের পরিপন্থী। অতএব সেই জায়গাটায় আমার মনে হয় সরকার যদি এই মামলাগুলো তড়িৎ ভিত্তিতে যদি এইভাবে একটা কমিশন করে বা যে কোনো প্রক্রিয়া, যে এই নিরপরাধ মানুষগুলোকে এই মামলা থেকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় বা কিভাবে জামিন প্রক্রিয়ায় বেরোতে পারে, সেই ব্যাপারে যদি সরকার একটু অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে হয়তো এদের মানবাধিকার আরো নিশ্চিত করা সম্ভব হবে। জি, ব্যবস্থা আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন নিশ্চয়ই আশার ব্যাপার। কিন্তু আমরা গত সরকারের মানে অন্তর্বর্তী সরকারের সময় আইন উপদেষ্টাকে বলতে শুনেছি বারবার যে মামলা ভিকটিম বা যিনি শিকার তিনি যদি মামলা করেন তাহলে সেটি তার ব্যাপার, সেটি নিয়ে আসলে সরকার কিছু করতে পারে না। যদিও আপনি যেটি বলছিলেন যে তাদের আমলেই অনেক মামলার, এমনকি ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মামলা প্রত্যাহার হয়েছে। এখন আমরা দেখলাম সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে এক সপ্তাহ যেতে না যেতেই 1006টি মামলা প্রত্যাহার করা হলো। তার মানে ওই বক্তব্যটা আসলে কি মানে ওই বক্তব্যটার কি ভিত্তি আছে যে ভুক্তভোগী মামলা দিয়েছে সরকারের কিছু করার নাই? না, দেখুন, যেহেতু একটা চাপ আছে এবং সবাই বিশেষ করে সংশ্লিষ্ট আইনজীবী থেকে করে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনাদের মিডিয়া, সব জায়গায় এই জিনিসগুলা খুব স্পষ্টভাবে চলে এসছে যে মিথ্যা মামলায় আটক, তখন তাদের একটা মানে ডিফেন্সের জন্য যে তারা যে ভালো লোক সেটা দেখানোর জন্য তারা বলেছে যে হ্যাঁ মামলা তো মিথ্যা হয়েছে কিন্তু বাদী করছে, আমরা কি করব। কিন্তু বাদী করলেও সেখানে তাদের করার ছিল, এবং তাদের যে করার ছিল না তা না, সেটা তারা করতে পারতেন, কিন্তু তারা তো সেটা এনজয় করেছে। এবং আপনি জানেন যে এই তাদের ওই বক্তব্যটা, আইন উপদেষ্টার বক্তব্যটা সঠিক না এই কারণে, কারণ আপনি জানেন যে যখন একজন ইয়েতে গাজীপুরে সম্ভবত একজনকে গ্রেপ্তার করা হলো এবং উনি কিন্তু সেইটা কমেন্ট করলেন ফেসবুকে যে সে ন্যায় বিচার পাবে শীঘ্রই, এবং সাথে সাথে তাকে করো, কিন্তু সেখানে কিন্তু চাঁদাবাজির একটা মামলা ছিল, তাই না? তো এইরকম সেখানে কিন্তু ওনাদের কমেন্টের পরে সাথে সাথে ওই বাতাস তো বোঝা যায় যে সরকার কি চায়, তখন বিচারকরাও
ওই তাড়াতাড়ি বসে তাড়াতাড়ি জামিন দিয়ে করুন, চেক অ্যান্ড ব্যালেন্স করেন। কারণ এখানে আপনার ওই যে মব ভায়োলেন্সের একটা সূত্র তো থাকেই। কারণ আপনি যদি সাথে সাথে জামিন না দেন, তাহলে ওখানে কোর্টেই তো থ্রেট দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এবং এগুলো তো দিচ্ছে, তারা দিয়েছে আগে, তাই না? তো সেই কারণে ওই সমস্ত ভয়ভীতির কারণে ওই জিনিসগুলো হয়েছে। কিন্তু তারা যে বলেছেন যে তাদের কিছু করার ছিল না, এটা ঠিক না। কারণ তারা তো একটা কমিশন গঠন করতে পারতেন, এবং তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই মামলাগুলো বিশ্লেষণ করতে পারতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসে বিশ্লেষণ করলে এটাও এফআইআর দেখলেই বোঝা যায় যে আসলে কারা এখানে দোষী কারা দোষী না, তাই না? সেই রকম সুযোগ ছিল, কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই। বরঞ্চ তারা রেজাল্ট এনজয় করেছেন। অর্থাৎ তাদের বিপক্ষে যারা, যে সরকারকে তারা অপসারণ করেছেন, তাদেরকে তারা অ্যানিমি মনে করেছেন এবং তাদের সাপোর্টার করেছেন। এবং সেই কারণে তারা যদি জেলখানায় থাকে, বন্দী থাকে, তাদের মানবাধিকার লঙ্ঘন হয়, তা সেটা তারা এনজয় করেছেন। এবং সেই কারণেই তারা কিছু করেন নাই। এবং তারা বরঞ্চ এইভাবেও একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে এমন একটা সিস্টেম প্রচলিত করা হয়েছিল যে বিচারকরা 5ই আগস্টের মামলা ও শুনবেন না। এটা হাইকোর্টে আমি আগেও বলেছি, আমি নিজেই এক মামলায় গিয়েছিলাম, 5ই আগস্টের গণনা আমি শুনবো না। কিন্তু এই কথাগুলো কিন্তু এমনিতে আসে নাই, এটা উপর লেভেল থেকে মেসেজ ছিল, এবং সেই মেসেজ থাকার কারণেই কিন্তু হয়েছিল। কারণ উনি যদি শুনতেন, শুনলেই জামিন দিতে হতো, এবং জামিন দিলে ওনার উপরে যে আবার পরের দিন আক্রমণ হতো না, এটি তো নিশ্চিত করে কেউ বলতে পারে না। এই জন্য ওনারা অ্যাভয়েড করেছেন। ওই ক্ষেত্রে আমি বিচারকদেরও দোষ দেই না, কারণ তারাও তো একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সের মধ্যে ছিল। এই যে মব ভায়োলেন্স তৈরি করে টোটাল বিচার বিভাগকে যে আপনি ভয়ভীতির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে কিন্তু তারা স্বাধীনভাবে এখনো বিচার করতে পারছে না। যদিও সরকার পরিবর্তন হওয়ার পরে এখন কি হয়, সরকার এই মব ভায়োলেন্সের ব্যাপারে কি পদক্ষেপ নেন, একটা মব হলে পরে ইমিডিয়েটলি, এগুলো দেখার পরে হয়তো ওই অন্তরে যে ভয়গুলো আছে সেগুলো হয়তো কিছুটা দূর হতে পারে। জি, অনেক ধন্যবাদ। আর একটা বিষয়ে রাষ্ট্রপতির আলোচনাতে একটা বিষয় মিস হয়ে গেল, এটা একটু মানে বলছিলাম যে কথা বলবো। রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে এক জায়গায় বলছেন যে ওই যে রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলনের প্রসঙ্গে কালের কণ্ঠ থেকে প্রশ্ন করা হলো যে কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল, কেনই বা আপনার প্রতি আক্রোশ ছিল তাদের। রাষ্ট্রপতি বলছেন 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি, রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এই যে খোদ রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি এরকম প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলোর মানে এর উত্তর কি খোঁজা হবে? মানে এই প্রশ্নগুলোর নিশ্চয়ই একটা ভ্যালিডিটি আছে। 1 নম্বর ব্যক্তি এই প্রশ্নটা করছেন, মানে এটিরও কি কোনো একটা আইনগত জায়গায় যাওয়া পৌঁছানো সম্ভব কিনা বা হবে কিনা? না, যে বললাম আপনাকে, যদি কোনো সরকার না করুক, ভবিষ্যতের যে কোনো সরকারও করতে পারে, সেই সুযোগ থাকবে। এবং সেই প্রশ্ন যদি আসে, তাহলে সেক্ষেত্রে যারা এই আন্দোলন করেছেন, অপসারণ করার চেষ্টা করেছেন, একটা হলো রাজনৈতিক মতাদর্শের কারণে পদত্যাগ চাই, সেটা ভিন্ন কথা। এটা কিন্তু আপনার এটাকে বেআইনি বলা হয় না। রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক দলগুলো বলতেই পারে সরকারের পদত্যাগ চাই। কিন্তু যখন আপনি জোর করবেন একজন সাংবিধানিক পদকে অপসারণের জন্য, আপনি যদি বেআইনি প্রক্রিয়ায় সমবেত হন, এবং সেখানে তাকে যেভাবে আপনার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, বা যেভাবে প্রেসার ক্রিয়েট করেছেন, এমন একটা সিচুয়েশন করা হয়েছিল যাতে সে পদত্যাগ করতে বাধ্য হয়, তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল, ওই বিষয়গুলো কিন্তু আপনার যখন তদন্ত হবে তখন ওই বিষয়গুলো আসবে। কারা করেছে তখন নিশ্চয়ই সেখানে সবগুলো জিনিস আসবে। তবে ওই সময় কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা স্পষ্ট বলেছেন যে এটি অসাংবিধানিক হবে, কারণ সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা ঠিক হবে না। এবং তারা যথার্থই বলেছিলেন, কারণ এই সাংবিধানিক শূন্যতা হলে তখন এইটি নিয়ে কিন্তু ভবিষ্যৎ, এই যে আজকে নির্বাচন থেকে বলেন, সবকিছুই কিন্তু মধ্যে পড়ে যেত। এবং কেউ কেউ চেয়েছিল ওই রকম একটা সুযোগে রাষ্ট্রপতি হয়ে যেতে চেয়েছিলেন। এটা তো আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাই না? এইরকম সংবাদও আমরা শুনেছি যে ওই পদেও কেউ কেউ যেতে চায়, অতএব কারো মনোবাসনা ছিল, এবং সেই জন্যই তো অনেকে চেষ্টাও করেছিল। যাই হোক, সেটা আলটিমেটলি যেহেতু হয় নাই, এখন প্রশ্নটা এসছে। অতএব একটা অন্যায় কাজ যদি হয়, বেআইনি হয়, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা অ্যাড্রেস করা উচিত। যদি অ্যাড্রেস না করে, তাহলে বেআইনি কাজ, অন্যায় কাজ ভবিষ্যতে আরো রিপিটেড হবে। জি, ওই যে বিএনপি তখন আসলে এটাকে এই চক্রান্ত রুখে দিয়েছে বা প্রতিবাদ করেছে, তাদেরকে সমর্থন দেয় নাই, এবং তারপরে রাষ্ট্রপতি বললেন যে 3 বাহিনীর প্রধান তারাও বেশ শক্তভাবে তাকে সমর্থন দিয়েছেন। এখন আর একটা জায়গায় এই 3 মানে বাহিনীগুলোতেও বেশ
রদবদল হচ্ছে, আমি সেনাবাহিনীর কথা একটু আলোচনা প্রথমে আনি নিয়ে, যে ডিজিএফআই প্রধান থেকে শুরু করে বেশ কিছু পদে রদবদল হলো, এটি আসলে আপনি নিজেও একজন সাবেক সেনা কর্মকর্তা, আপনি আসলে এই রদবদলকেও কীভাবে দেখছেন? এটিও কি ওরকমই যে বিচার বিভাগে আপনি যেমন বলছিলেন সরকার বদলের সাথে সাথে কিছু রদবদল, এই রদবদলগুলোকেও কি সেভাবেই ব্যাখ্যা করবেন, নাকি এর ভিন্ন মাত্রা আছে? না, আমি সাবেক সেনা কর্মকর্তা না, আমি সাবেক সেনা কর্মকর্তা না, আমি কখনো সেনাবাহিনীতে ছিলাম না। তাই? আচ্ছা, ভুল এটা হলো আপনার, এটা এটা একটা রেগুলার ওয়ার্ক, রেগুলার রুটিন ওয়ার্ক। কারণ হলো আপনি জানেন সরকার পরিবর্তন হওয়ার পরে সরকারের তো পলিসি আছে না, সরকারের পলিসিগুলো কার্যকরী করার জন্য সরকার তার সিলেক্টিভ লোকই তো অ্যাপয়েন্ট করবে। এদের সচিব 3 জন আজকে বদলি হয়ে গেল, তাই না? এই সমস্ত সেট আপগুলোই আস্তে আস্তে চেঞ্জ হবে, ভাইস চ্যান্সেলর চেঞ্জ হবে, এগুলো একটা রুটিন ওয়ার্কই বলতে পারেন। এবং এটা অ্যাজ ইউজুয়াল, এটার মধ্যে কোনো ব্যতিক্রম কিছু নাই। এটা যখন সরকার পরিবর্তন হয় সেই সরকার এসে করে। ইভেন কি আমরা তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল তাদেরকেও আমরা দেখেছি যে এই সমস্ত পরিবর্তনগুলো তারা করেছে। কারণ যারা সিটে থাকবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের চয়েস অনুসারে, তাদের সেট আপ অনুসারে তো তারা কাজটা করবে, অন্যের সেট আপে তো আর তারা কাজ করবে না। কাজে এই স্বাভাবিক কর্মকাণ্ড, এটাকে আমি মনে করি। এবং আরো রদবদল হবে, সব জায়গায় রদবদল হবে, কারণ রদবদল ছাড়া তো বিএনপি তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটা কিভাবে করবে? এটা আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তারাও রদবদল করেছে, যখন আপনার এরশাদ সাহেব ক্ষমতায় আসছে। সেটা হলো আমরা দেখলাম যে আজকে এই বিএনপি সরকার একটা আদেশ দিয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে যার বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহ, হয়রানিমূলক মামলা, সেরকম 1006টা মামলা তারা প্রত্যাহারের জন্য অনুমোদন দিয়েছে সরকার। তো রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এটা তো থাকা উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 1006টা মামলা যে রাজনৈতিক এবং হয়রানিমূলক, এটা এই কয়েকদিনের মধ্যে কিভাবে, কি প্রক্রিয়া এটাকে নির্ধারণ করা হবে? নাকি এই প্রক্রিয়া, এই যে দ্রুততার সঙ্গে এতগুলি মামলা নির্ধারণ করা হলো, এর মধ্যে 2-1টা মামলা কি আসলে জেনুইন মামলা নাই? যদি থেকে থাকে সেগুলো কি এখানে পার হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি হয়রানিমূলক মামলায় প্রত্যাহার করেন, হয়রানিমূলক মামলা অথবা রাজনৈতিক মামলা গত, যেমন ওই ফ্যাসিস্ট আমলে 17 বছরে হয়েছে, তো গত 17 মাসেও তো হয়েছে। আমরা দেখেছি হত্যা প্রচেষ্টার নামে 200-250 জন লোকের উপর একটা মামলা হয়ে গেছে। আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কি হয়রানিমূলক মামলা না? তো এই যে বিষয়টা, সরকারের এই যে আচরণটা, এই আচরণটা কি আপনি কি মনে করেন? আপনি আশা করেন সরকার আবার একটা আদেশ দিবে গত 17 মাসের জন্য, নাকি কেবল নিজের লোকজনগুলিকে ওরা ছাড়িয়ে নেওয়ার জন্য করছেন? এবার আপনার মূল্যায়নটা কি? বিষয় হচ্ছে যে আপনি যে প্রথমে মানে শেষে যে অংশটা বললেন প্রশ্ন আকারে, যে ওটাই ম্যাটার করছে। এই যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হলো বা ভবিষ্যতে আরো হবে, এগুলোতে আমরা বিন্দুমাত্র বিস্মিত হচ্ছে না, অবাক হওয়ারও কিছু নেই, এটি প্র্যাকটিস। মনে করুন যে 1-11-এর সময় যে মামলাগুলো হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, 1-11 সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার এলো 2009 সালে, ওথ নিল, সরকার গঠন করলো, তারা এসে কিন্তু নিজেদের গুলোই শুধু প্রত্যাহার করেছিল। বিএনপির নামে যেসব মামলাগুলো ছিল বিএনপি নেতাদের নামে, সেগুলো বহাল তবিয়তে থাকলো, সেগুলো সেই মামলাগুলো রান করলো। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক একই ধারাবাহিকতায় বিএনপি এখন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 18 মাসে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির। মির্জা ফখরুল থেকে শুরু করে আরো যারা আছে, তাদের অনেকের নামে যে মামলাগুলো ছিল ইউনূস সরকারের সময়, এগুলো অনেকগুলোই প্রত্যাহার করা হয়েছে। এখন আবার যা যা ছিল অবশিষ্ট, সেগুলো আবার প্রত্যাহার করা হচ্ছে। এটাই স্বাভাবিক, এতে হওয়ার কথা এবং হয়েছে, এতে আমরা অবাক হচ্ছে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি যদি বললেন যে আওয়ামী লীগের নামে নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, কিংবা শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর কি হবে? ওটাই হচ্ছে ভ্যালিড কোশ্চেন, ওটাই এখন প্রতিটি মানুষের মনে প্রশ্ন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত 3-4 দিনে যা দেখিয়েছেন, আমরা অনেকেই আশাবাদী হওয়ার চেষ্টা করছি। কতটুকু তিনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা সময় বলে দিবে। আমরা এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না। কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, আমরা প্রশ্নের জায়গা থেকে বলতে চাই, এই 18 মাসে
অসংখ্য মামলা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তার ভিতরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। আমি তো নিজে কারাগারে থেকে এসেছি, মুক্তিযোদ্ধাদের নামে মামলা করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। এগুলো তো সব ফেক মামলা, সব গণহারে মামলা হয়েছে, মানে হত্যা মামলায় অনেককে যেখানে সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই 12 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত পেন্ডিং মামলা যাচ্ছিল, যাদের জামিন হচ্ছিল, আবার পেন্ডিং মামলা। আপনি হয়তো এরকম এর মধ্যে শুনেছেন যে পিডাব্লিউ নামে একটি শব্দ এই মুহূর্তে কারাগারে যারা আছেন তাদের কাছে আতঙ্ক। যে 2টো 4টা 5টা মামলা হয়েছে, মামলার জামিন হয়েছে, কোনো কোনো মামলায় 4 লাখ 5 লাখ, কোনো কোনো মামলায় 8 লাখ 10 লাখ টাকা খরচ করে এক একজন মামলা থেকে জামিন হচ্ছে, বেল বন্ড যাচ্ছে জেল গেটে। যাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর চলে যাচ্ছে যে অমুকে তো, সে মাসুদ কামাল, সে মঞ্জুর আলম পান্না, অমুকে জামিন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হবে কিনা। মানে কতটা অমানবিক একটা বিষয় চলছে। তখন সাথে সাথে ডিসি প্রসিকিউশন, যিনি আদালতের দায়িত্ব, মানে আদালত যে থানা থাকে সেই থানার দায়িত্বে, অথবা সংশ্লিষ্ট থানা সে আপনার শাহবাগ থানা বা শ্যামলী থানা, শেরেবাংলা থানায় যে মামলাগুলো আপনার নামে রয়েছে বা আমার নামে রয়েছে, এগুলোতে জামিন পেয়েছে, আবার ওখান থেকে আবার পেন্ডিং মামলা দেওয়া হচ্ছে। ওই যে সে যাত্রা বাড়িতে 2000 লোক একসঙ্গে হইয়া অমুকের উপরে আক্রমণ চালায়, ওই 2000 লোকের মধ্যে আপনার আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভৌতিক সব মামলা যাচ্ছে। এই মামলাগুলো কি হবে? এবং এটা তো স্পষ্ট, হ্যাঁ, 2024-এর আন্দোলনের আগে পরে অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। যেই করুক, সে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী করুক বা তৎকালীন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোক, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে ওই অভ্যুত্থানের আগে এবং পরে তৃতীয় একটি শক্তি তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব হত্যা মামলায় হাজার হাজার মানুষকে জড়ানো হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকায় দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের, পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা, আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, ক টাকা দিবা, 5 লাখ 10 লাখ, যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানো কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হয়েছে, তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন, এগুলো আমরা আশান্বিত হচ্ছি। কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরাপরাধ, নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরাপরাধ মানুষগুলো জেল খাটছে, স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে। তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর, যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। যেমন আপনার বিরুদ্ধে তো মামলা আছে, এটা তো সম্পূর্ণ হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি জামিন পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। এই মামলা আপনার কিন্তু আদালতের চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো
মামলা তো প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে তার মুক্তির সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিট কেন নির্বাহী বেঁচে আদেশে থাকে? নির্বাহী আদেশে একেবারে 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে, মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তা থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাকে আমি অন্য একটা প্রসঙ্গে আসি। গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিহত করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা, আহ তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি যেগুলো উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ না, এটা বলা যাবে ওটা বলা যাবে না, এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য, মানে কি বলে, শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা এস্টাবলিশড হয়ে যায় সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু হিন্দি শব্দ যাই এস্টাবলিশড হয়ে যাক না কেন, ভাষা কিন্তু শব্দ মানে সমৃদ্ধ হয়। ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে, যে এই যে ইনকলাব ইনকলাব মঞ্চ, জুলুম মজলুম ইনসাফ ইত্যাদি ইত্যাদি, তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইন্টেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে, অটোমেটিক্যালি এই যে ইনকলাব শব্দ তো, হ্যাঁ, যেমন একটি অন্যতম প্রধানতম কি বলি, একটা পত্রিকার কথা আমরা বলতে পারি, দৈনিক ইনকলাব, হ্যাঁ, হয়েছে তো। আওয়ামী লীগ তো আহ বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো এস্টাবলিশ হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আজকে আছি না, আমরা, সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না, ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনোটাই আমাদের দেশের শব্দ নয়। বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ। তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি, আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে, এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ, মজলুম, জুলুম, ইনকলাব, ইনকলাব মঞ্চ ইত্যাদি, আজাদি, এই যে শব্দগুলো আসছে, সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে কেন? এখানে একটি ইন্টেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে, বা মিশিয়ে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে, হয়েছে তো, এই 18 মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটাকে বলা হয়, অথবা জামাতে ইসলাম, তারা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, পাকিস্তানি ভাবধারা স্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো স্টাবলিশড হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে,
সেখানে এই সব শব্দ চলবে না, আমি তার সঙ্গে একমত। এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, তিনি যেটিকে মেন করেছেন আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মেন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল যখন কিনা আপনার 47 থেকে সবকিছু নিয়ে আসছে, 71-কে ম্লান করে দেওয়ার চেষ্টা চলছে, 24-কে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না, কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার, এগুলো এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদী, তাই না? নামকরা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি মানে আমরা যতক্ষণ এই যে বড় বড় যে পত্রিকাগুলো আছে, ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলে না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কোনো কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকলাবের কথা বলছে, আপত্তি ওখানে। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইন্টেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসান আব্দুল্লাহর এটার পরে আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। আবার সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন? মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই, আমি আরেকটা অবশ্যই। কথা বলি, এটা হ্যাঁ, যদি স্লোগান হয় ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়নটা বলি, এটা আপনার হুম, সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে। না তাহলে কেন ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের হ্যাঁ, ভগৎ সিং অন্যতম নেতা, ইনকিলাব জিন্দাবাদ বলতেন, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ। এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? হুম, এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে চাকরি চলে যায় হুম, কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা। এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা এস্টাবলিশ করার একটা চেষ্টা অপচেষ্টা, সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না, সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি, আবারও বলি এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই, আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন ওই যে ইন্টেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার, মানে কত শব্দ রয়েছে, সংস্কার, সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আহ, আহ, ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুরু, যে তাৎপর্য, এটাও তো এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায় কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে 15.5 বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো 18 মাসে, 18 মাস, মানে কি বলে প্রথম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে, আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন, সন্তোষ, তাকে এটাই arrest সন্তোষ। করা হয়েছিল। পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য।
তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো। আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি, বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিটকয়েনটা ক্রিপ্টো টাকা। কারেন্সি হ্যাঁ, একই জিনিস। আমি সেটাই হ্যাঁ, বলছি, বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে। আমরা ওইগুলোকে পাত্তা দেইনি এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ, ভারতের কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিতও হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেই সব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি। কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন আপনি, দেখবেন আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়। সে যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়, নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, 40 লাখ টাকা, আপনি সারা জীবনে 40 লাখ টাকা একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি 10 লাখ টাকা একসাথে দেখেননি, আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, সে 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে ওইখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো, ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট করছিলাম, যদিও সেটি আওয়ামীপন্থী পত্রিকা। এটি বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে, এটা আমি দেখেছি। এখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে 9,000 কোটি টাকার, 6 নয়, 9,000 কোটি টাকার, মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে 7 লাখ টাকা। যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার 1,20,000 টাকা, 7 লাখ টাকা করে দেখানো হয়েছে। সেখানে 1,000 না 3,000 কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদিতে আরো অনেক খরচ হয়েছে। 13,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেটি এক নাকে এক ধাক্কায় 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে 9,000 কোটি টাকা। তো এরকম অনেক অনেক জিনিস বের হবে। এটা চোখ বন্ধ করে বলে বলে দেওয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, এগুলো বের হবে। আহ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময়, সে কথা এখন সত্য, এ কথা সত্য। কোনো কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, তার কাজ কি ছিল, কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি। হ্যাঁ, এদের রাইট, উপরে রাইট। ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয় সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই, যদি এগুলো কোনো তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করে তারা ক্ষমতায় এসেছে, এই জন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি, উড়ো উড়ো উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি
কোন এক সোর্স থেকে শুনেছি, আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য, এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এমবার্গো দিয়ে রাখা হয়েছে, উপদেষ্টা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি, এটি কতটুকু কার্যকর হবে জানি না। এই যদি দাবিটা অনেকদিন ধরে করে আসছি, এই দাবি তো হ্যাঁ, আমি অনেকদিন ধরে করছি, আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদেরও আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজটা বের হয়ে গেল, তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেকে যাওয়ার অপেক্ষায় আছে, এটুকু আমরা নিশ্চিত। আমরা নিশ্চিত কোনো ভুল নেই, কোনো ভুল নেই, পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের তো বর্ডার ছিল, ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে? যদি সত্যি সত্যি তারেক রহমান এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, এরা তো বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার হয়ে যেতে হবে, বঙ্গোপসাগর সাথে যেতে পারবে? তারেক রহমান যদি একটু পারে, স্যালুট, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আগাম স্যালুট দিয়ে রাখছি, যদি পারে এই কাজটি করতে। আমি কথাটা জি। বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু করা উচিত। এই 18টা মাস মানুষের জীবনে নাভিশ্বাস উড়েছিল, যা ইচ্ছা তাই করেছে।